প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের ঘটনায়। আর প্রথম ঘটনাটি শুরু করব ফিরোজ ইসলাম গাজী ভাইয়ের ঘটনা দিয়ে। আর ফিরোজ ইসলাম গাজী ভাই উনি যেখানে অবস্থান করছেন তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরূপনগর থানার অন্তর্গত সারাপুল ডাকবাংলো গ্রামে ওনার বাড়ি। এখন যে ঘটনাটি বলবো এই ঘটনাটি তাকে দিয়েছেন মিলন সর্দার নামে তার একজন বন্ধু। আর ঘটনাটি ঘটেছিল এই মিলন সর্দারের মামার বাড়ির এলাকায় আজ থেকে প্রায় 60 বছর আগে, 1960-এর দশকে। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে মহাসিন মোল্লা। এই মহাসিন সাহেব ছিলেন খুবই রাগী ও উগ্র স্বভাবের। ধৈর্য জিনিসটি তার ছিল না বললেই চলে। অগোছালো ভাব তিনি কোনো মতেই সহ্য করতে পারতেন না। কথায় বা কাজে কোনো ত্রুটি হলে এলাকাবাসীর সাথে ঝগড়া এবং এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়েছেন বহুবার। প্রতিবেশীর নিরীহ অবুঝ হাঁস, মুরগি, ছাগল, ছানা বা গরু মহসিন সাহেবের পৈতৃক ভিটাতে প্রবেশ করলে সে আর জীবিত ফিরে আসতো না। এমনকি তার আম, কাঁঠাল গাছে কোনো পাখি এসে বসলে উনি পাখিদের উদ্দেশ্যে গালিগালাজ করা শুরু করতেন। আর ভুলক্রমে যদি কোনো পাখি তার গাছে বাসা বাঁধেন উনি গাছে উঠে সে বাসা ভেঙে দিতেন। এছাড়াও মহসিন সাহেব আরেকটি কাজ করতেন, সেটি হলো সবসময় তার কাছে একটি ধারালো অস্ত্র রাখতেন। হোক তা খাওয়ার সময়, হোক হালের গরু নিয়ে মাঠে লাঙল দেওয়ার সময়, কিংবা রাতের বেলা ঘুমানোর সময়, এক মুহূর্ত কাজ ছাড়া করেন না এই ধারালো অস্ত্রটিকে। আর শুধু অস্ত্র কাছে রাখেনি না, সুযোগ পেলে সেটি প্রয়োগ করতেও দ্বিধা করেন না এক মুহূর্ত। এজন্যই ঝামেলা করে এলাকার কেউই পেরে উঠত না তার সাথে। কিছু বুঝে ওঠার আগে প্রতিপক্ষকে ঘায়েল করে ফেলতেন তিনি। কিন্তু সব সময় তো আর একরকম ভাবে চলে না, তাই না? ঘটে যায় একটি ব্যতিক্রমী ঘটনা, যেটি কাল হয়ে দাঁড়ায় মহাসিন সাহেবের জীবনে। চলুন শুনি কি ঘটেছিল মহাসিন সাহেবের সাথে। মহাসিন সাহেবের উগ্র স্বভাবের কারণে কেউ তাকে পছন্দ করতেন না, সবাই তাকে এড়িয়ে চলতেন। কিন্তু নিরীহ প্রাণী বা ছোট বাচ্চাদের তো আর ওই লেভেলের জ্ঞান বুদ্ধি হয়নি যে তাকে এড়িয়ে চলবে বা অপছন্দ করবে। তারা কি এসব কিছু বোঝে না। মহাসিন সাহেবের বাড়ির পেছনে মস্ত বড় দুটি আম গাছ ছিল। প্রতি বছর আমের সময় প্রচুর আম ধরত গাছ দুটিতে। গ্রামের বাচ্চারা ভোরবেলা বা সন্ধ্যাবেলা আম কুড়াতে যেত মহাসিন সাহেবের নজর এড়িয়ে, কারণ তিনি দেখতে পেলে বাচ্চাদের থেকে আম কেড়ে নেবেন। তো একদিন কি হয়, একদল বাচ্চারা সন্ধ্যাবেলা আম কুড়োতে আসে এবং উনি সেটা দেখে ফেলেন। দৌড়ে যান সেখানে। এটি দেখে কয়েকটি বাচ্চা পালিয়ে যান, আর যারা পালাতে পারেনি উনি তো তাদেরকে মারধর করেন এবং তাদের কুড়িয়ে পাওয়া আম কেড়ে নেন। ওই দিন রাত্রে শুরু হয় একটি ঝামেলা। মহাসিন সাহেবের ঘুম ভাঙে ধূপধাপ শব্দে। উনি বিছানা থেকে উঠে ভালো করে শুনলেন এবং বুঝতে পারলেন যে গাছ থেকে আম পড়ার শব্দ হচ্ছে। হারিকেনের আলো নিয়ে গাছতলায় গিয়ে দেখেন অনেকগুলি আম মাটিতে পড়ে আছে, কিন্তু সবই আধ খাওয়া অবস্থায়, মানে অর্ধেক খাওয়া অবস্থায়। উনি বুঝলেন কেউ উনার ক্ষতি করার জন্য কাজটি করেছেন। যাই হোক, উনি কাউকে দেখতে পেলেন না, তো সেখানে আর কি বা করতে পারবেন। পরের দিন সকালবেলা মহাসিন সাহেবের বাড়িতে আসে 2-3 জন এলাকাবাসী। তারা এসে জিজ্ঞেস করেন তিনি কেন তাদের বাচ্চাদেরকে মারধর করেছেন, এই অধিকার তাকে কে দিয়েছে। মহাসিন সাহেব তার স্বভাবসুলভ আচরণ প্রকাশ করেন এবং বলেন, বেশ করেছি, মেরেছি। আমার বাড়ির ত্রিসীমানায় কেউ এসে উপদ্রব করলে আবার মারবো, কি করবি তোরা? তো এই বিষয় নিয়ে প্রচুর ঝামেলা হয়। তো এক পর্যায়ে তারা মহাসিন সাহেবকে এটা বলে শাসিয়ে যান যে অনেক হয়েছে, আর না, আজকের পর যদি আর কারো গায়ে হাত উঠান তো সেদিন আপনাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমরা। এটা বলে তারা চলে যান। মহাসিন সাহেব তো রাগে গড়গড় করতে থাকেন। সারাদিন তিনি দাঁতে দাঁত চেপে বলতে থাকেন, আমাকে শাসানো, দাঁড়া, এর বদলা আমি নেবই। এটা বলতে থাকেন আর প্ল্যান করতে থাকেন কিভাবে তাদের ক্ষতি করা যায়। হঠাৎ ওনার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। উনি রাতের বেলা ওনার হালের গরু দুটি করেন কি,
চুপি চুপি গিয়ে ওই প্রতিবেশীদের ফসল মারিয়ে নষ্ট করে দিয়ে চলে আসেন। পরদিন সকালে বিষয়টা জানাজানি হলে কারো বুঝতে বাকি থাকে না যে এই কাজটি কে করেছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কারোরই কিছু করার নেই। এমন ভাবে চলতে থাকে। আবারও একদিন রাত্রে ঘুম ভাঙে মহাসিন সাহেবের আম পড়ার শব্দে। উনি আবারও দৌড়ে আসেন হারিকেন নিয়ে। এসে দেখেন যে কই কেউই নাই সেখানে। পরদিন সকালে উনি চিন্তা করেন হয়তো কেউ গাছের উপরে উঠে ঝাঁকি দেয়, এবং সে যখন গাছের নিচে আসে ওই ব্যক্তি ঘন পাতার ভিতর লুকিয়ে যায়। তো উনি কি করেন, ওই দিনই একটা টর্চ কিনে ফেলেন চোর ধরবেন বলে। কিন্তু ওনার মাথায় এইটা কাজ করে না যে এতগুলো আম পড়ছে, আধা খাওয়া অবস্থায় পড়ে থাকে কেন, এই অর্ধেক অর্ধেক খেয়ে যায় কে। তো যাই হোক, উনি টর্চ কেনার পরে ভাবছেন মনে মনে, আসুক আজ রাতে, তারপর দেখব কার এত সাহস যে আমার সাথে রসিকতা করে। যথারীতি রাত হয়। আজ আর উনি ঘুমাননি, অপেক্ষা করতে থাকেন। একসময় গভীর রাতে আবার সেই শব্দ। উনি অতি সন্তর্পণে গাছের নিচে চলে আসেন, গাছের উপরে কে আছে সেটা দেখবার জন্য। উনি টর্চ লাইট জ্বালান এবং দেখেন একটি ছোট বাচ্চা, বেশ মোটা সোটা শরীর, একটি ডালের উপর দাঁড়িয়ে ঝাঁকি দিচ্ছে ডাল। এটা দেখে মহসিন সাহেব হুঙ্কার দিয়ে বলেন, এই কে তুই, নেমে আয় বলছি, আজকে কিন্তু তোর খবর আছে। তো ওনার মাথায় কিন্তু এইটা কাজ করছে না যে এতটুকু বাচ্চা এত বড় ডালে বা এত বড় গাছে তো উঠেছেই, আর সে যে ডালটা ঝাঁকি দিচ্ছে সেটা অনেক মোটা একটা ডাল। এটা কোনোভাবেই একজন শক্তিশালী পুরুষ মানুষের পক্ষেও সে ডাল ঝাঁকি দেওয়া সম্ভব নয়। আর এই বাচ্চা সেই ডাল ঝাঁকি দিচ্ছে। উনি কিন্তু এটা চিন্তাই করছেন না। উনি রাগে গজগজ করতেছে। তো উনি তো বেশ কয়েকদিন এরকম আম নষ্ট করেছে, এই জন্য ওনার মাথায় আসলে ওই ধরনের যুক্তি বুদ্ধি ওই সময় কাজ করছিল না। আর যে আমগুলো পড়ছে উনি দেখেন সবগুলো আধা খাওয়া অবস্থা। তো এটা কি করে সম্ভব, এই বিষয়ে ওনার মাথায় কাজ করছে না। তো উনি এত কিছু চিন্তা না করে উনি বারবার বাচ্চাটিকে নিচে নেমে আসতে বলে, কিন্তু বাচ্চাটি তার কোনো কথাই শোনে না। মহাসিন সাহেব এক পর্যায়ে বলেন, ভালোই ভালোই তুই নামবি নাকি আমি উপরে উঠবো। এই বলে উনি গাছে উঠে পড়েন এবং বাচ্চাটিকে ধরে ওই গাছের ডালের উপরেই তাকে ইচ্ছা মতো কিল চর এগুলো মারতে থাকেন। আর ওই বাচ্চাটি কোন ধরনের কোন চিৎকার বা কান্না এসব করতেছে না। উল্টো মহাসিন সাহেবকে বলেন, তুই কাজটা কিন্তু ঠিক করিস নাই, এর পরিণাম কিন্তু তোর হবে অনেক ভয়ানক। বাচ্চার মুখে এই ধরনের হুমকি শুনে ওনার মতো উগ্র স্বভাবের লোকের কি হতে পারে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। মহাসিন সাহেব এটি শুনে রাগে একটি গালি দিয়ে বলেন, তুই আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল। এই বলে উনি বাচ্চাটিকে জোরে এক লাথি মারেন এবং বাচ্চাটি গাছের উপর থেকে নিচে পড়েন, এবং নিচে পড়ার পর বাচ্চাটি ওখানেই মারা যায়। এরপর উনি গাছ থেকে নেমে ওনার ঘরে এসে শুয়ে পড়েন। মহাসিন সাহেব ভেবেছিলেন হয়তো বাচ্চাটি গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে, উপরে পরে আবার উঠে চলে যাবে। পরদিন কিন্তু সকালবেলা গাছের নিচে কাউকে দেখা যায়নি। এরপরে কয়েকদিন সবকিছু স্বাভাবিক চলতে থাকে, কিন্তু মহাসিন সাহেবের মনে হতে লাগলো বড় ধরনের বিপদ তার দিকে আসন্ন। ঠিক যেমন ঝড়ের আগে পরিবেশটা থমথমে হয়ে যায়। এর মধ্যে একদিন রাতের বেলা উনি দেখেন যে ওনার গোয়াল ঘরে হুটোপুটির শব্দ। উনি ভেবেছেন জোয়ান বলদ গরু অনেক সময় রশি ছিঁড়ে একটি আর একটির সাথে মারামারি করছে। আর তাছাড়া আমরা দেখেছি অনেক সময় দেখা যায় যে গরু শিং দিয়ে মাটি খুঁড়তে থাকে, খাবারের যেই বাসনটা থাকে বড় চারি যেটাকে বলে, এগুলো কিন্তু উল্টে ফেলে দেয়। তো এদেরকে যদি শান্ত না করা যায় অনেক ক্ষয়ক্ষতি করে ফেলে। তো এই সমস্ত চিন্তা করে উনি এক পা দু পা করে গোয়াল ঘরের দিকে এগোতে থাকেন। হঠাৎ গোয়াল ঘরের দরজা ভেঙে একটি গরু দৌড়ে পালায় ওই রাতের বেলাতেই। দ্রুত টর্চ নিয়ে উনিও পিছে পিছে দৌড়াতে থাকেন। অনেকক্ষণ ধরে এমন চলতে থাকে। উনি একদিক থেকে কৌশলে ধরতে যান গরুটি, আর একদিকে দৌড়ে পালায়। এমন করতে করতে একসময় গরুটি মাঠের মধ্যে পালায়। বলে রাখা ভালো, ওই মাঠের এক প্রান্তে ছোট্ট একটি ডোবা আছে এবং ডোবার ধারে তিনটি বড় তাল গাছ। তো মহাসিন সাহেব গরু খুঁজতে খুঁজতে একটা সময় সেই ডোবার কাছে চলে আসেন এবং দেখেন সেই তাল গাছের নিচে কয়েকজন লোক বসে কি যেন করছে। উনি তাদের পেছনে ছিলেন, তাই তারা কি করছে এটা দেখতে পাচ্ছিলেন না।
মহসিন সাহেব আওয়াজ দেন, এই কে ওখানে রে, এত রাত্রে কি হচ্ছে এখানে? তো এটা বলে উনি টর্চ লাইট জ্বালান এবং দেখেন আশেপাশে রক্তের ছড়াছড়ি। এর মধ্যে ওই লোকগুলি উঠে দাঁড়ায়। সেখানে 3 জন লোক ছিল। মহসিন সাহেব দেখেন ওই 3 জন লোকের পায়ের কাছে একটি লাশ পড়ে আছে। উনি বুঝতে পারেন তারা এই লাশটিকে ছিঁড়ে খাচ্ছিল। কিন্তু এরা কারা? এবার 3 জন ঘুরে দাঁড়ান মহসিন সাহেবের দিকে। তাদের মুখ ভর্তি রক্ত, চোখ দুটি জ্বলছে। এবার 3 জনের একজন বলে উঠল, বড় ভাই দেখছো, আজকে জানোয়ারটাকে বাগে পেয়েছি, অনেক কষ্টে ওকে নিয়ে আসছি। আর একজন বলল, তোর এত বড় কলিজা, তুই আমার ভাইপোকে মেরেছিস, শুধু মারিসনি, তাকে লাথি দিয়ে ফেলে দিয়ে মেরেই ফেলেছিস। এবার সেই ছেলের বাবা, যাকে গাছ থেকে ফেলে দিয়েছিল, এবং ওই 2 জনের বড় ভাই বলেন, জানিস এটা কার লাশ? দেখবি? এই বলে চুলের মুঠি ধরে মহসিন সাহেবের দিকে তুলে ধরেন একটি মাথা। মহসিন সাহেব ভয়ে কাঁপতে থাকেন এবং টর্চ জেলে দেখেন এটি আর কারো না, তারই মাথা কেটে তাকে দেখানো হচ্ছে। ভয়ে চিৎকার করতে চেষ্টা করলে ওনার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোয় না। উনি দৌড়ে পালাতে যাবেন, এমন সময় 3 জনের একজন খপ করে তার হাত ধরে ফেলেন এবং টেনে হিচড়ে নিয়ে যেতে থাকেন ওই ডোবার দিকে। এমন সময় হঠাৎ মহসিন সাহেবের মনে পড়ে ওনার সেই অস্ত্রের কথা। উনি কোমর থেকে অস্ত্র বের করে এক কোপে সেই ব্যক্তির হাতে মারেন এক আঘাত, এবং আঘাত করার পর যে ব্যক্তি তার হাত চেপে ধরে রেখেছিল হাত ছেড়ে দেয়। তখন উনি বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে কিসের সাথে ধাক্কা খেয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন ভোরবেলা চাষিরা মাঠে আসার পথে মহসিন সাহেবকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থাতে, তার সারা শরীরে কাটা, ছেঁড়া ও আঁচড়ের দাগ। মহসিন সাহেবের জ্ঞান ফিরলে তার স্ত্রী জিজ্ঞেস করেন এত রাতে সে কোথায় গিয়েছিল। মহসিন সাহেব বলেন যে, কেন তুমি দেখোনি ওই যে আমাদের গরু রাতের বেলা ফসটি গিয়ে দৌড়ে পালালো, আমি তাকে তো খুঁজতে গিয়েছিলাম। তার স্ত্রী বলেন, গরু? সে তো দিব্যি গোয়াল ঘরে শুয়ে আছে। মহসিন সাহেব বুঝতে পারেন যে মায়াজাল সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, এই ঘটনার পরে ধীরে ধীরে মহসিন সাহেব খুবই অসুস্থ হয়ে পড়েন। অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েও কোনো ফল হয়নি। অনেক ঝাড়ফুঁক, হুজুর, কোনোটাই বাকি রাখা হয়নি। শেষমেশ এক ভালো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন যে অনেক দেরি হয়ে গেছে, ওনাকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। তো সত্যি অল্প কিছুদিনের মধ্যেই মহসিন সাহেবের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে ওনার এমন করুণ পরিণতি হয়েছিল যে এলাকার কেউই যেহেতু তাকে পছন্দ করতেন না, কিন্তু সেই এলাকাবাসীরাই মহসিন সাহেবের সুস্থতা কামনা করতেন। কারণ হলো উনি প্রত্যেকটা মানুষের হয়তো কাছে যেতে পারেন নাই, যেহেতু অসুস্থ ছিলেন, প্রত্যেকের কাছে খবর পাঠাতেন, যাদের সাথে উনি খারাপ ব্যবহার করেছেন। এলাকার প্রত্যেকের সাথে উনি খারাপ ব্যবহার করেছেন, কারো শারীরিকভাবে আঘাত করেছেন, আহত করেছেন, এমনকি বাচ্চাদেরকেও তো উনি ছাড় দেননি, পশু পাখিও ছাড় পায়নি। তো উনি যত মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল, যারা জীবিত ছিল, প্রত্যেককেই ডাকেন, ডেকে প্রত্যেকেরই হাতে পায়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি করতেন। তাকে জন্য সবাই মাফ করে দেয় এবং প্রত্যেকেই তাকে মাফ করে দিয়েছিল। এবং উনি এটাও বলেছিলেন যে যাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না বা যারা আশেপাশে নাই, আমার এই মেসেজ তাদেরকে পৌঁছে দিও যে আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি। তো আসলে উনি সবার কাছেই তো ওনার আচরণের জন্য ভুল স্বীকার করে উনি ক্ষমা চেয়েছেন, প্রত্যেকেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আর ওনার আসলে এটাই জীবনের একটা সৌভাগ্য বলতে হবে যে উনি যাদের সাথে খারাপ আচরণ করেছিলেন তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে পেরেছিলেন। এমনটাও কিন্তু আমাদের ক্ষেত্রে সচরাচর হয় না। আমরা প্রতিনিয়ত অনেকের সাথে খারাপ ব্যবহার করি, ক্ষমতার দাপটে হোক, রাজনৈতিক দাপটে হোক, টাকার অহংকারে হোক বা এমনিতেও হোক। কিন্তু আমরা একবারও ভাবি না যে আচ্ছা, এখন যার সাথে খারাপ আচরণটা করলাম এর কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো সুযোগ কি আমার দ্বিতীয়বার আসবে? এই জন্য উচিত যখনই আমরা ভুল বুঝতে পারবো সাথে সাথে সরি বলে ফেলা। প্রিয় লিসেনার্স, সেদিন রাতে যাকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ওটি ছিল একটি জিনের বাচ্চা, আর যে 3 জন মাঠে ওনাকে আক্রমণ করে ওরা ছিল ওই বাচ্চাটির অভিভাবকগণ। তো
এভাবেই মহসিন সাহেবের এক করুণ পরিণতির মাধ্যমে এই ঘটনার সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে। ভয় আছে, শিক্ষণীয় আছে। ক্ষমতা সবসময় একরকম থাকে না, ক্ষমতা পরিবর্তন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো ঘটনার মাধ্যম দিয়ে। অসুস্থতার মাধ্যম দিয়েও কিন্তু কেউ যদি নিজের শরীরের শক্তির ক্ষমতার বড়াই করে, সেটাও শেষ হয়ে যেতে পারে। সুন্দর চেহারা, সেটা তো বয়সের সাথে সাথেই নষ্ট হয়ে যাবে, অথবা কোনো রোগে আক্রান্ত হয়েও কিন্তু সুন্দর চেহারা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং কোনো কিছুই কিন্তু স্থায়ী না, একমাত্র আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, শাশ্বত, আর সবকিছুই নশ্বর, একটা সময় শেষ হয়ে যাবে। টাকাও মানুষের সবসময় একরকম থাকে না। অনেক বড় বড় জমিদার বা টাকাওয়ালা লোকও একসময় নিঃস্ব হয়ে গিয়েছে, পথের ফকির হয়ে গিয়েছে। অনেক মেধাবী মানুষ পাগল হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা মেন্টাল হসপিটালে গেলে দেখতে পারবেন অনেক মেধাবী, বাংলাদেশের অনেক টপ ক্লাস মেধাবী, বুয়েট বা মেডিকেলের বেশ অনেক স্টুডেন্ট কিন্তু উন্মাদ হয়ে মানসিক হসপিটালে ভর্তি রয়েছে। প্রিয় লিসেনার্স, কখন যে কি হবে আমাদের ভাগ্যে আমরা কেউ বলতে পারি না। এই জন্য শুধু যে প্যারানরমাল বিষয়ে ঘটলেই যে মানুষের সেন্স ফিরে আসবে, বিষয়টা এরকম নয়। অনেক কারণেও আল্লাহ কিন্তু মানুষের আবার সেন্স ফিরিয়ে দিতে পারেন, যে এতদিন সে যেটা করেছে ভুল করেছে। তাই আমাদের আসলে শুরু থেকে এই ভুলগুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজী ভাইকে। অনেকদিন পর ওনার একটি চমৎকার ঘটনা আমরা পেয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই অ্যাম্বুলেন্সের ঘটনা, লাশবাহী গাড়ির ঘটনা এগুলো শুনতে চেয়েছেন। আসলে সবসময় তো ঘটনা পাওয়া যায় না, আপনারা পাঠালেই শুধু আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবার এমন একটি ঘটনা আমরা পেয়েছি, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আল আমিন। ওনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। এর আগেও তিনি বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছিলেন, তবে ঘটনাগুলো সিলেক্টেড হয়নি। আর ওনার মোট 4টি ঘটনার মধ্যে একটি ঘটনা সিলেক্ট হয়েছিল, এবং সেই ঘটনাটি আমরা প্রচার করেছি। মূলত তাতেই উদ্বুদ্ধ হয়ে তিনি তার পরিবারের সাথে ঘটে যাওয়া আরো একটি ঘটনা শেয়ার করেছেন। মূলত যেহেতু এটি একটা মর্মান্তিক ঘটনা, শুরুতে উনি এই কারণে হয়তোবা শেয়ার করতে চাননি, তো ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সময় 1995 সাল। মাসের নামটা ঠিক মনে নাই, কারণ এই ঘটনাটি যে দুজন প্রত্যক্ষ করেছিলেন তাদের একজন হচ্ছে এই আলামিন ভাইয়ের বাবা, আর একজন ওনার দুলা ভাই, ওনার বড় বোনের হাজব্যান্ড। ওনার বড় বোনের যিনি হাজব্যান্ড, তিনি ছিলেন একজন ট্রাক ড্রাইভার। ওনার যে ট্রাক ছিল সেটা মূলত 2 থেকে 3 টনের যে ছোট ছোট ট্রাকগুলো আছে, এই টাইপের ট্রাক। সব ধরনের ট্রিপই উনি করতেন, বিশেষ করে লাশের ট্রিপ বা যেই টাইপের ট্রিপই হোক উনি সেটা নিতেন আর কি। আর এখনকার মতো কিন্তু 1995 সালের দিকে এরকম এত উন্নত মানের ফ্রিজিং মানে যে গাড়িগুলো সেগুলো এতটা ছিল না। ট্রাকে করে সাধারণত আনা নেওয়া করতে হতো বা মাইক্রোতে করে। তো একদিন ওনার কাছে খবর আসে ঢাকার একটা নাম করা মেডিকেল কলেজ থেকে একটা লাশ নিতে হবে। যে লোকটি মারা গেছেন তিনি ঢাকায় কোন একটা কাজ করতেন, তিনি একটা সড়ক দুর্ঘটনায় মারা যান। তার ঠিকানা পাওয়া গিয়েছে, কারণ তার সাথে যে লোকটা ছিল তারা তাকে দেখে শনাক্ত করেছেন। এখন পুলিশের কাজ পুলিশ শেষ করে লাশটি আত্মীয় স্বজনকে বুঝিয়ে দেবে। এখন 1995 সালে তো এরকম মোবাইল ফোন ছিল না, সেই বাড়িতে তো টেলিফোন ছিল না। এখন যেটা করা যায় সেটা হলো যে ওই লাশটি পাঠিয়ে দেয়া এবং স্থানীয় থানায় ইনফর্ম করে দেয়া। পুলিশ সেই কাজটি করেন, স্থানীয় থানায় ইনফর্ম করে দেন। থানা থেকে সেই পরিবারের কাছে তথ্য পাঠানো হয় যে ঢাকা থেকে লাশ আপনাদের বাড়িতে আসছে। সেই পরিবারে তো শোকের ছায়া নেমে আসে স্বাভাবিকভাবেই। যে লাশটি
মানে নিয়ে তারা যাবে, এই লাশটি মূলত একজন হিন্দু ভদ্রলোকের ছিলেন। এখন যেটা হয় সেটা হলো যে এই যেই ট্রাক, এই ট্রাকে তো ড্রাইভার আছে, হেল্পার আছে। এখন এই আলামিন ভাইয়ের যেই বড়দুলা ভাই, তার সাথে একজন হেল্পার আছে। হেল্পার এর আগে এই লাশ টানার কারণে বেশ কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হয়েছিল। এই কারণে সে এই লাশ টানার বিষয়ে খুবই বিরোধী ছিল। দিনাজপুরের ট্রিপ, টাকা পয়সা ভালো পাওয়া যাবে, এই কারণে মূলত আলামিন ভাইয়ের বড়দুলা ভাই রাজি হয়েছিলেন। এখন হেল্পার যখনই শুনেছে যে লাশ নিয়ে দিনাজপুর যেতে হবে, তখনই সে বলছে, ওরে বাবারি, আমি যেতে পারবো না, প্রয়োজনে হেল্পারি ছেড়ে দেব, আপনার ট্রাকে আমি হেল্পারি করব না, তাও আমি এই লাশের সাথে যাব না। কাছে পিঠে হইলে একটা কথা ছিল, ঘন্টাখানেকের দূরত্ব হইল, সেই দিনাজপুর, ওই ঢাকা ওই দিনাজপুর। ওই সময় কিন্তু যমুনা সেতু উদ্বোধন হয়নি, কাজ প্রায় শেষ দিকে, 1995 সালে, তখনও উদ্বোধন হয়নি। তো এই সমস্যা, এদিকে হেল্পার যাবে না, বিষয়টি আলামিন ভাই দুলাভাই পুলিশকে জানান। এখন পুলিশ বলেন, এত দূরত্বে তো আমরা আমাদের কোনো কনস্টেবলের সাথে পাঠাতে পারবো না, অলরেডি লোকাল থানায় বলে দেওয়া হয়েছে, ট্রাকের নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেছে যে এই নাম্বারে ট্রাক যাচ্ছে, সুতরাং এখন চেঞ্জ করার কোনো সুযোগ নাই, এখন যাইতেই হবে, যেমনে পারেন একজন লোক ম্যানেজ করেন, কিন্তু আপনাকেই যেতে হবে, এটা পুলিশ সাফ সাফ বলে দেয়। এখন আলামিন ভাই দুলাভাই পড়ছে একটা বিশাল মুসিবতে। হেল্পার যাবে না, উনি একাকি এই লাশ নিয়ে যেতে পারবে এত দূরে? তারপর লাশ নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনার বিষয়ে উনি খুব ভালো করেই জানেন। বাধ্য হয়ে উনি ওনার শ্বশুর আলামিন ভাইয়ের বাবাকে অনুরোধ করেন যে তার সাথে যেতে। এখন মেয়ের হাজবেন্ড যাবে একা একা, উনিও রাজি হন যে ঠিক আছে যাব। এদিকে এরকম সবকিছু রেডি করে লোকজন গুছিয়ে রওনা দিতে রাত বেজে যায় প্রায় 9টা। তারা হসপিটাল থেকে লাশ নিয়ে, পুলিশের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। লাশটা একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। তো এই আলামিন ভাইয়ের দুলাভাই এবং আলামিন ভাইয়ের বাবা লাশটা একবার দেখে নিলেন, যেটা সবাই করে, ট্রাকে লাশ আনার সময় লাশটা একটু দেখে নেয়, চেহারাটা একটু দেখে নেয়, নিয়ম আছে যাতে শনাক্ত করা যায় পরবর্তীতে, বা বিভিন্ন কারণ হতে পারে আর কি। তো লাশটা গাড়িতে তুলে স্টার্ট দিয়ে দিনাজপুর উদ্দেশ্যে যেতে থাকেন। তখন কিন্তু যেহেতু যমুনা সেতু চালু হয়নি, সে সময় ঢাকা আরিচা রুট দিয়ে যেতে হতো, আরিচা টু নগরবাড়ি ফেরিঘাট দিয়ে উত্তরাঞ্চলে যেতে হতো। ওই সময় রুটটা এদিক দিয়ে ছিল, আবার অন্য রুটও ছিল, তো ওনারা এই রুট দিয়ে যান আর কি। লাশটা ঠিক আছে কিনা দেখার জন্য আলামিন ভাই দুলাভাই ওনার শ্বশুর আলামিন ভাইয়ের বাবাকে পেছনে দেখতে বলেন। পেছন দিকে তাকিয়েই আলামিন ভাইয়ের বাবা তো ওরে আল্লাহ কি দেখলাম এই বলে চিৎকার করে ওঠে। তখন আলামিন ভাই দুলাভাই বলে যে কি হয়েছে? তখন আলামিন ভাইয়ের বাবা বলছেন যে লাশটা তো বসে আছে। তখন ড্রাইভার আসনে বসে আলামিন ভাই দুলাভাই তার শ্বশুরকে বলেন, ভয়ের কিছু নাই, লাশের গাড়িতেই এরকম হয়, এগুলা কিচ্ছু না, এগুলা মাথায় নেওয়া যাবে না, আপনি যেটা দেখছেন সেটা ভুল দেখছেন, কারণ আমি তো এর আগেও লাশটা টেনেছি, এগুলোর অভিজ্ঞতা আমার আছে, এই কারণেই তো হেল্পার আসতে চায় নাই। তো যাই হোক, যাচ্ছে। এখন এই আলামিন ভাইয়ের বাবার মনের মধ্যে তো ভয় কাজ করছে, কারণ একটু আগে তিনি দেখেছেন যে লাশ বসে আছে। উনি কি মনে করে আমার পেছন দিকে তাকান, পেছন দিকে তাকিয়ে ঠক ঠক করে ভয়ে কাঁপছেন। আলামিন ভাই দুলাভাই বলছেন কি হয়েছে? তখন বলে লাশ তো দেখি হাঁটাহাঁটি করছে। তখন উনি আবার আলামিন ভাইয়ের বাবাকে সান্ত্বনা দেন, বলেন যে অনেক কিছুই দেখবেন, চুপ করে আল্লাহর নাম নেন, এটা মাথায় নেওয়া যাবে না। তো ওনারা এভাবেই চলে আসেন আরিচা ঘাটে। আরিচা ঘাটে পৌঁছাতে তাদের রাত প্রায় 1টা বেজে যায়। তো ঘাটে গিয়ে লাশের দিকে তাকিয়ে দেখেন একদম ঠিক লাশ, চাটাই দিয়ে ঠিক যেভাবে মোড়ানো ছিল সেভাবেই আছে। তো ফেরিতে নদী পার হয় তারা। নদী পার হওয়ার পর লাশ নিয়ে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই রাস্তাটা ছিল শুনশান নীরব,
হঠাৎ তারা দেখতে পেলেন রাস্তার মাঝ বরাবর দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে। এটা দেখে আলামিন ভাই দুলাভাই ভাবলেন যে এত রাতে রাস্তা দিয়ে কে হেঁটে যায়, এটা কি মানুষ না অন্য কিছু? মানুষ হলে রাস্তার মাঝখান দিয়ে কেন হাঁটবে? তিনি তো হর্ন বাজাচ্ছেন সমানে, কিন্তু সেটা সরে না গিয়ে ঠিক রাস্তার যেখান দিয়ে হাঁটছিলেন ঠিক সেখান দিয়ে খুবই আস্তে আস্তে হাঁটছে। তিনি আরো জোরে হর্ন বাজাচ্ছেন, কিন্তু ওই জিনিসটা রাস্তা থেকে সরেই না। আর ওই রাস্তা মানে এমন যে ওই যে অবয়বটা হেঁটে যাচ্ছে এটা কেটে পাশ কাটিয়ে যাবে সেটাও সম্ভব না, কারণ রাস্তাটা খুব সরু, পাশ কাটিয়ে যেতে হলে গাড়িটা খাদে পড়ে যাবে। এখন খাদে পড়ে গেলে তখন কি অবস্থা হবে? কিন্তু আর এক ভয়ানক দুর্ঘটনা ঘটবে। একটা পর্যায়ে আলামিন ভাই দুলাভাই ভাবলেন যে এইটা মোটেও কোনো স্বাভাবিক কিছু না, আর এমন অবস্থায় গাড়ি থেকে নামা যাবে না। তিনি এটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবেন। যখন তিনি ওটার উপর দিয়ে গাড়ি চালানোর মনস্থির করলেন এবং গাড়ির স্পিডটাও বাড়িয়ে দিলেন, ঠিক তখন ওই জিনিসটা পেছন দিকে ঘুরে তাকায়। পেছন দিকে ঘুরে তাকানোর সাথে সাথে এই চালকের আসনে বসা আলামিন ভাইয়ের দুলাভাই এবং পাশের সিটে বসে থাকা আলামিন ভাইয়ের বাবা, ওনারা দেখতে পান যে এটা আর কেউ না, ওই যে লাশটা তারা নিয়ে এসেছে, তারা লাশটার চেহারা তারা দেখেছিল, এটা ওই লাশ। ওই লাশ একটা মানুষের অবয়বে হাঁটছে এবং ঘুরে কি করেছে, ওই ট্রাকটা দুই হাত দিয়ে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেও কিন্তু কোনো লাভ হয়নি। কারণ ট্রাকের স্পিডটা যখন বাড়িয়ে দেওয়া হয়েছিল ওই ট্রাকটা ওই অবয়বের উপর দিয়ে চলে যায়। তখন ট্রাকে বেশ শক্ত একটা ঝাঁকি অনুভূত হয়। এরপরে স্বাভাবিক তখন আলামিন ভাইয়ের যিনি দুলাভাই উনি আলামিন ভাই বাবাকে বলেন, দেখেন তো লাশটা আছে কিনা। তখন আলামিন ভাইয়ের বাবা পেছন দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠেন, বলে, আরে লাশ তো নাই, লাশ গেল কই? তখন আলামিন ভাই দুলাভাই বলছেন যে ভয়ের কিছু নাই, লাশ লাশের জায়গায় আছে, আমরা ভুল দেখছি, কারণ এই লাশটি নিয়ে যাওয়ার জন্য কোন দুষ্টু পিশাচ চেষ্টা করছে, আর এই কারণেই মূলত এই ধরনের বিষয়গুলো সামনে আসছে। ভয় পাবেন না, চলেন, যখন খুব লোকালয়ে চলে আসবো বা অনেক গাড়ির মধ্যে চলে আসবো, এখন তো সরু রাস্তা, বড় রাস্তায় উঠলে এই সমস্যাগুলো কমে যাবে, একদম চলে যাবে তা না, বাট কমে যাবে। তো উনি ওনার জায়গা থেকে অভয় দিচ্ছিলেন। এরপরে ঘটে আরো একটি ঘটনা। সেটি হলো যে আলামিন ভাইয়ের বাবার যতই ভয় লাগুক না কেন, উনি তারপরেও মনের অজান্তেই বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন। তো পেছন দিকে তাকানোর পরে আবার যখন তাকিয়েছেন তখন উনি চিৎকার দিয়ে ওঠেন, মানে এইবার আর ওনার সাহস ধরে রাখতে পারতেছেন না, বলে যে আরে এই লাশের পেছনে তো মানে অনেকগুলা মনে হচ্ছে লোক আছে। তখন বলে যে অনেকগুলো লোক আছে মানে? ওই যে চালকের আসনে বসে আলামিন ভাই দুলাভাই বলে, এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। বলেন কি? সত্যি পেছনে মনে হচ্ছে 20-25 জন লোক কথা বলছে, একে অন্যের সাথে কথা বলছে, সেই জোরে জোরে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং তারা যেটা করছে তারা হচ্ছে এই ট্রাকের উপরে চিতা সাজাচ্ছে। কোত্থেকে কাঠ আনলো, কি করলো, নিচে কাঠ দিয়ে উপরে লাশটা রেখে তারা আগুন ধরাচ্ছে, এবং তারা নাকি ধরিয়েও দিল আগুন। আগুন ধরানোর পর ট্রাকের পেছনে দাও দাও করে আগুন জ্বলছে। এদিকে আলামিন ভাইয়ের বাবা তো চিৎকার করে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো পড়তেছেন, যে দোয়া দরুদ মনে আসতেছে আর কি, কোন দোয়া দরুদ আসলে মনে আসতেছে না, একটার সাথে আরেকটা গুলিয়ে যাচ্ছে। আলামিন ভাইয়ের দুলাভাই পাশের সিটে থাকা আলামিন ভাইয়ের বাবাকে বললেন যে দেখেন, ওরা যদি আগুন জ্বালিয়ে থাকে তাহলে রাস্তার আশেপাশেও কিন্তু আলোকিত হওয়ার কথা, এটা কিন্তু হচ্ছে না। তার মানে হচ্ছে যে আমরা যেটা দেখছি পুরাটাই ভুল। কিন্তু উনি যতই সান্ত্বনা দিক, এবার আর কোন সান্ত্বনাতে কাজ হলো না। আলামিন ভাইয়ের বাবা গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে গেছেন। আর আলামিন ভাইয়ের দুলাভাই উনি মাথা ঠান্ডা রাখার যে তার যেই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন, যে এই সিচুয়েশনে উনি দিব্যি মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাচ্ছিলেন। উনি জানেন যে এরকম ঘটনা ঘটে। উনি যখন মেইন রাস্তায় চলে আসেন গাড়ি নিয়ে, তখন কিন্তু বেশ কিছু গাড়ি বা ট্রাক পাস করে তার গাড়িটা।
তো যখন পাস করে তখন উনি একবার পিছন দিকে তাকান, দেখেন যে না লাশ ঠিক আছে, কিন্তু যখন আবার আশেপাশে কোনো গাড়ি থাকে না তখন আবার উনি একবার পিছন দিকে তাকান, তখন দেখেন অনেকগুলো লোক বসে আছে আর দাও দাও করে চিতা জ্বলছে। তো এভাবে যখন চলছে উনি তো ওনার মতো করে গাড়ি চালাচ্ছিলেন, আর পাশের সিটে কিন্তু আলামিনের বাবা সেন্সলেস অবস্থায় পড়ে আছেন। এর মধ্যে যেটা হয় সেটা হলো যে ফজরের আজান দিয়ে দেয় এবং তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক। কিন্তু ওই যেই মানে চিতা সাজালো, এতগুলো লোক উঠলো, এরা যদিও বা ভেলকিবাজি ছিল কিন্তু গাড়িটা কিন্তু অনেক ভারী হয়ে গিয়েছিল। মনে হচ্ছে এই 3 টন মাল টানার এই ছোট ট্রাকে 20 টনের কোন মালামাল উঠিয়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় টায়ার ফেসে যাবে এরকমটা মনে হচ্ছিল। তবে আল্লাহর অশেষ রহমতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, মানে ট্রাক অ্যাক্সিডেন্টও করেনি বা ট্রাকের চাকাও ফেসে যায়নি। উনি এইসব বিষয়ে খুব অভ্যস্ত ছিলেন। আর একটা কাজ করেছিলেন, যেহেতু ওনার শ্বশুর পাশে বসা, এখন তার সামনে তো সিগারেট ধরাতে পারছেন না, তো যখন উনি দেখলেন ওনার শ্বশুর অজ্ঞান হয়ে গেছে, উনি তার জ্ঞান ফেরান নাই, কারণ জ্ঞান ফেরার পরও আরো ঘটনা ঘটতে পারে, তখন আবার জ্ঞান হারালে আরো ভয়ানক ঘটনা ঘটতে পারে, যেমন তিনি স্ট্রোক করতে পারেন বা আরো ঘটনা ঘটতে পারে। এই জন্য উনি তার জ্ঞান ফেরান নাই, উনি সিগারেট ধরেন এবং সিগারেট খেতে খেতে বেশ খানিকটা পথ চলে আসেন। ফজরের আজান যখন দিয়েছেন তখন সবকিছু স্বাভাবিক। তারা স্বাভাবিকভাবেই ওই লাশের আত্মীয় স্বজনদের কাছে চলে আসেন, তারা লাশ বুঝে নেয়, তাদের পেমেন্টও বুঝিয়ে দেয়। এখন সমস্যা যেটা হলো যে ওই যেই একটা অবয়বের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল, এরপর থেকে মনে হচ্ছিল গাড়ির পেছনের চাকায় কিছু একটা বেঁধে আছে, গাড়িটা ঝাঁকুনি খাচ্ছে। উনি কিন্তু যখন দিনের আলো ফোটে তখন কিন্তু গাড়ির পেছনের চাকা চেক করেছিলেন, দেখেন যে না কিছু নাই, সবকিছু স্বাভাবিক, কিন্তু চালাতে গেলে সমস্যা হচ্ছে। এভাবেই তিনি গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন। লাশ বুঝিয়ে দেওয়ার পর ফেরার সময় একটা মসজিদ দেখতে পান। সেই মসজিদে একজন হুজুর, উনি ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছিলেন ওই সময়। তো তারা সেখানে গিয়ে ওই সময় কিন্তু ওই আলামিন ভাইয়ের আব্বার জ্ঞান ফিরেছে। উনি পরবর্তী দিনের আলো ফিরলে ওনার মানে জ্ঞানটা ফেরান আর কি, যখন সূর্যের আলো ওঠে আর কি, তার আগে জ্ঞান ফেরান নাই, কারণ তার ভিতরে তো অনেক বড় ঘটনা ঘটতেই পারে। তো এরপরে ইমাম সাহেবের সাথে কথা বলেন। তো ইমাম সাহেব যেটা করেন সেটা হলো যে উনি ওনাদেরকেও দোয়া দরুদ করে ঝাড়ফুঁক করেন এবং উনি নিজের ট্রাকের চাকা দেখেন এবং দেখেন যে না কোনো সমস্যা নাই, তো মানে বাস্তবিকভাবে দেখা যাচ্ছে না ঝাঁকুনি খাওয়ার মতো কোনো সমস্যা। ইমাম সাহেবও দেখতে পান না, মনে হচ্ছে যে ওখানে কোনো কিছু আটকে আছে, কিন্তু আসলে ওখানেও কোনো কিছু আটকে নাই। ইমাম সাহেব বললেন যে আপনারা দ্রুত বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর সেখানে ভালো একজন হুজুরের সাথে কথা বলেন। আমি অত বড় মাপের কোনো হুজুর না, আমি সাধারণ ঝাড়ফুঁক করতে জানি, কিন্তু এই সমস্যার কোনো সমাধান আমি করতে পারবো না। তারা দিনাজপুর থেকে রওনা দেয়। প্রতিমধ্যে কোনো ট্রিপ তারা ধরে নাই, কারণ এতটা ভয়ের মধ্যে তারা ছিল যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। যদিও বা আলামিন ভাই দুলাভাই উনি অভ্যস্ত হলেও এই ট্রাকে কেন ঝাঁকুনি লাগছে, এখনো লাগছে কেন, কন্টিনিউ এটা হয়েই যাচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা তাদের পিছু লেগেই আছে। ওনারা বাড়িতে চলে আসার মানে আসার পথে আর কোনো সমস্যা হয় নাই, দিনে দিনেই ওনারা চলে এসেছিলেন সন্ধ্যার আগে। ওই দিন দীর্ঘ পথ, তো দিনাজপুর থেকে ঢাকার পথ তো খুব কাছাকাছি না, অনেক পথ, তখন রাস্তাঘাট এত উন্নত ছিল না। ওনারা বাড়িতে আসার পর থেকে একটা সমস্যা শুরু হয়ে যায়, সেটা আলামিন ভাইয়ের বাবার সাথে না, আলামিন ভাই দুলাভাইয়ের সাথে। উনি ভয়ানক ভয়ানক দুঃস্বপ্ন দেখেন। উনি দুঃস্বপ্ন দেখতে থাকেন যে একটা অবয়ব ওই যে লাশের সুরতে, ওই লাশটাই আর কি তার সামনে এসেছে এবং বলছে তুই আমাকে ট্রাক চাপা দিয়ে মারতে চাইলি, তোকে তো আমি ছাড়বো না রে, এইভাবে হুমকি ধামকি দেয়। এরকম কয়েকদিন চলে। এরপরে দেখেন যে আলামিন ভাইয়ের ওই দুলা ভাই উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং পেছন থেকে একটা ট্রাক আসছে এবং ট্রাকের চালকের আসনে বসা ওই যে ওই লাশটি, যে অবয়বে ট্রাকের সামনে হেঁটে যাচ্ছিল এবং পরে ওই ঘুরে ট্রাকটা থামানোর চেষ্টা করেছিল হাত দিয়ে। এই সমস্যা যখন চলতে থাকে তখন তো আলমের দুলাভাই উনি রাত্রে ঘুমাতে পারেন না ভালো করে, খাওয়া দাওয়া কমে যায়, শরীর শুকিয়ে যায়। তখন
বিভিন্ন হুজুরের কাছে ঝাড়ফুঁক করানো হলে সমস্যার উন্নতি হচ্ছিল না, আসলে মানে সমস্যার সমাধান হচ্ছিল না। ভালো একজন হুজুরের সন্ধান পাওয়া যায়, তার কাছে যখন যায় তখন সেই হুজুর বলে যে মূলত এই লাশটি ছিনিয়ে নেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। সাধারণত লাশ ছিনিয়ে নেয়ার জন্য ড্রাইভারকে ভয় দেখাতে হয়, যদি ড্রাইভার গাড়ি ছেড়ে চলে যায় তাহলেই নাকি এরা ছিনিয়ে নিতে পারে, কিন্তু ড্রাইভার যদি গাড়ি ছেড়ে না যায় তাহলে এই লাশ ছিনিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যায়। ওরা অনেক ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু পারে নাই। কিন্তু আলামিন ভাই দুলাভাই যেহেতু ওই একটা খবিশ বা পিশাচ শ্রেণীর নরখাদক যে জিনটি সামনে এসেছিল তার উপর দিয়ে চালানোর চেষ্টা করেছে গাড়ি, এই কারণেই ওই পিশাচটি খুব ক্ষিপ্ত হয়েছে। এখন এই সমস্যার সমাধান কি? তখন ওই কবিরাজ বলে যে এটা তো সহজে সমাধান হবে না, ওরা এমন ভাবে তোমার পিছে পড়ে আছে, একটা সমাধান হতে পারে তুমি ট্রাক চালানোর কাজ ছেড়ে দাও, অন্য কাজ করো, তাহলে ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আলামিন ভাই দুলাভাই উনি ট্রাক চালানো ছেড়ে দেন। এখন সমস্যা যেটা হলো, উনি এই কাজ ছাড়া অন্য কিছু জানতেন না। যেহেতু উনি এই কাজ ছাড়া অন্য কিছু জানতেন না, অন্য কাজও উনি ভালো করতে পারেন না, তারপর শরীরটা ভালো না, অসুস্থ হয়ে গেছে, তখন চিন্তা করে ট্রাক না চালাই, প্রাইভেট কার বা অন্য কিছু চালাই। বেশ কিছুদিন এরকম অন্য কোনো কাজ করতে চাইলেও না পেরে আবার উনি গাড়ি চালানো শুরু করেন এবং গাড়ি চালানোর মাসখানেকের মাথায় উনি মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় মারা যান। অ্যাক্সিডেন্টে ওনার অবস্থা নাকি এমন হয়েছিল যে যে কেউ তার লাশ দেখলে আতঙ্কে শিউরে উঠবে। এভাবে ওনার বড় দুলা ভাইয়ের করুণ মৃত্যু ঘটে, আর এই ঘটনার সাক্ষী ছিলেন আলামিন ভাইয়ের বাবা। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা নর্মালি অ্যাম্বুলেন্স বা এই ধরনের লাশের গাড়ির যে ঘটনাগুলো একটা লেভেল পর্যন্ত আমরা শুনে থাকি সবসময়, যে লাশ পৌঁছে দেওয়ার পর কোনো সমস্যা হয়নি, কিন্তু এর পরেও এই ড্রাইভারের সাথে যে ভয়ানক ঘটনাটা ঘটল, নিঃসন্দেহে এই ঘটনাটি এই টাইপের অন্যান্য ঘটনা থেকে আপনাদের কাছে ব্যতিক্রম মনে হয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ভালো লাগলে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন শুরুতেই বলেছি তার দুটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি, আর এটি তার পাঠানো তৃতীয় ঘটনা। এই ঘটনাটিও অন্যরকম এবং বেশ স্পর্শকাতর বটে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। চলুন মূল ঘটনাটা চলে যাই। তবে ঘটনা বলার আগে একটি বিষয় বলে রাখি, ওনার পাঠানো দুটি ঘটনাতেই কিন্তু আমরা তার নাম পরিচয় গোপন রেখেছিলাম, তো এবারও নাম পরিচয় গোপন রাখতে হচ্ছে। তবে এতটুকু বলি, উনি রাঙামাটি মেডিকেল কলেজ হসপিটালের একজন ডক্টর, আর উনি সেই মেডিকেল কলেজ থেকেই লেখাপড়া করেছেন। তো চলুন শুরু করি ওনার পাঠানো তৃতীয় ঘটনা। ঘটনাটি ঘটে 2017 সালে পাহাড় ধসের পরেই। আমরা সবাই জানি 2017 সালে রাঙামাটিতে ভয়ানক পাহাড় ধস হয়। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে 50 থেকে 60 জন মারা গেছে বললেও আসলে মৃতের সংখ্যা ছিল এর থেকেও আরো অনেক অনেক গুণ বেশি, যা ওনার নিজের চোখেই দেখা বলে উনি উল্লেখ করেছেন। এমন হয়েছে যে একই পরিবারের সবাই পাহাড় চাপা পড়ে মারা যায়। মৃতের সংখ্যা এত বেশি ছিল যে কবর দেওয়ার যথেষ্ট জায়গা না থাকায় এক কবরে একই পরিবারের সবাইকে কবর দেওয়া হয়, বা 5-6 জনকে একসাথে কবর দেওয়া হয়। পাহাড় ধসের কারণে পাহাড়ের নিচের ঢালু জমিতে থাকা বাসাগুলো একদম মাটির সাথে মিশে যায়। মাটি চাপা পড়ে অনেক মানুষ নিখোঁজ হয়। আশপাশ কান্নার আওয়াজে পরিবেশ ভারী হয়ে ওঠে। আর ঘটনাটি তিনি কালেক্ট করেছিলেন এক পুলিশ এবং এক আর্মি সদস্যের কাছ থেকে, আর বাকিটা নিজের চোখেই ওনার দেখা। মূল ঘটনাতে চলে আসি। ঘটনাটি পাহাড় ধসের মাসখানেক পরের ঘটনা। ওনাদের মেডিকেলের হোস্টেল তখন ছিল রাঙামাটি ক্যান্টনমেন্টের পাশের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের রেস্ট হাউসে। এখন বয়েজ হোস্টেলটি ওখান থেকে সরিয়ে মেডিকেল কলেজের পাশে আনা হয়েছে। তো প্রথম ঘটনায় বর্তমান হোস্টেলের অবস্থান তো আমরা বলেছি।
তো রেস্ট হাউসের ঠিক পাশেই ক্যান্টনমেন্টের কবরস্থান, কবরস্থান, আর এর ঠিক পাশেই ক্যান্টনমেন্টের যে মসজিদ, যেটাকে গ্যারিসন মসজিদ বলা হয়, সেই গ্যারিসন মসজিদ, এবং মসজিদের পাশেই ক্যান্টনমেন্ট, মসজিদের সাথেই ক্যান্টনমেন্ট আর কি। অর্থাৎ কবরস্থানটি ওনাদের হোস্টেলের পাশেই একটা ঢালু জায়গায় ছিল, আর ওনাদের হোস্টেলের পাশেই একটি পুলিশ ফাঁড়ি ছিল, যেখানে 50 থেকে 60 জন পুলিশ সদস্য থাকত। একদিন রাতে উনি রাত 11টার দিকে বাইরে থেকে হোস্টেলে ঢোকার সময় কবরস্থানের পাশের রাস্তা দিকে হেঁটে আসছিলেন, আর এই হেঁটে আসার সময় একটি লোকের করুণ সুর করে কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসে। কিন্তু উনি কবরস্থানের ভিতরে তাকিয়ে কাউকেই দেখতে পান না, দেখার কথাও না, কারণ কবরস্থানে অনেক ঝোপঝাড় ছিল। তো পরিচিত এক পুলিশ সদস্যের সাথে কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে উনি এটা বলেন যে, ভাই, ওই দিন রাতে কবরস্থানের পাশ দিয়ে আসার সময় কান্নার আওয়াজ শুনলাম। এত রাতে কবরস্থানে ঢোকা তো এলাও না, যেহেতু আর্মিরা এটা পাহারা দেয়। এরপর তিনি বললেন, ওই পুলিশ সদস্য বললেন যে তিনি 2 দিন আগে ফোনে কথা বলতে বলতে ওই রেস্ট হাউসের পাশে একটি বসার জায়গায় বসে কথা বলতে থাকেন। তখন রাত 12টার মতো বাজে। কথা বলতে বলতে তিনি হঠাৎ খেয়াল করেন কবরস্থান থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসছে। ভালো করে খেয়াল করে তিনি বুঝলেন আসলে 2টি কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কান্নার আওয়াজ 2টি বাচ্চার কান্নার আওয়াজের শব্দ শুনে তিনি বুঝলেন যে একটি মেয়ে আর একটি ছেলে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, এবং শব্দ শুনে তার কাছে মনে হলো এগুলো 7-8 বছরের একটি ছেলের হবে এবং মেয়ের বয়সও কাছাকাছি হবে আর কি। তিনি কবরস্থানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না, কিন্তু এই কান্নার আওয়াজ কিন্তু তখনও শুনছিলেন। তো তিনি আবার শব্দ করে বলেন, এই কিরে, কে ওখানে, কে তোমরা? এটি বলার সাথে সাথে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তো এই ঘটনাটি পুলিশ সদস্য আবার আমাদের ডাক্তার ভাইকে শেয়ার করেন। এর সপ্তাহখানেক পরে শুক্রবার গ্যারিসন মসজিদে নামাজ পড়তে গিয়ে নামাজ থেকে বের হয়ে একজন আর্মি সদস্যের সাথে কথা হচ্ছিল। তাকে ওই পুলিশ ভাইয়ের ঘটনাটি বলার পরে জিজ্ঞেস করা হলো যে তিনি এরকম কিছু শুনেছেন কিনা। তিনি কিছুক্ষণ ইতস্তত করে ওনাকে এক পাশে ডেকে নিয়ে ঘটনাটা বললেন। তার ভাষাতেই ঘটনাটি প্রিয় লিসেনার্স আমরা একটু শেয়ার করি। ঘটনাটি ঘটে 10 থেকে 15 দিন আগে। আমাদের প্রায় রাতে ডিউটি থাকে। একজনের নাম সুজন এবং আরেকজনের নাম কামরুল। তো সেদিন রাতে আমার 2 সহকর্মী রাতে গ্যারিসনের কাছের চেকপোস্টে ডিউটিতে ছিলেন। রাত তখন প্রায় 3টার মতো বাজে। সুজনের হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং তিনি কামরুলকে বলেন যে আমি 10 মিনিট পরে আসছি, ওয়াশরুমে যাব। এই বলে সে ওয়াশরুমের দিকে যায়। চেকপোস্টের ওয়াশরুমটি 40 থেকে 50 মিটার, যে চেকপোস্টের ওয়াশরুমটি কাছাকাছি ছিল, কিন্তু ওইখান থেকে কবরস্থানটি 40 থেকে 50 মিটার দূরে। তো তিনি ওয়াশরুম থেকে যখনই বের হবেন এমন সময় শুনলেন কবরস্থান থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসছে। তিনি আবার কান খাড়া করে শুনলেন, না, তার শোনার ভুল হচ্ছে না, আসলেই এটি একটি কান্নার শব্দ শুনে মনে হচ্ছিল একজন পুরুষ মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তো সুজন ভাবে এত রাত্রে ক্যান্টনমেন্টের কবরস্থানে বাইরের লোক কিভাবে ঢুকলো? তাছাড়া এটা যদি অফিসারদের কানে যায় তাহলে অনেক কথা শুনতে হবে, তারা অনেক রাগারাগি করবে, নিশ্চয়ই তারা ডিউটি ঠিক মতো দেননি, তা না হলে মানুষ ঢুকলো কিভাবে রাতের বেলা? দিনের বেলা সবাই ঢুকতে পারে, কিন্তু রাতের বেলা কারো ঢোকার অনুমতি নেই, একটা নির্দিষ্ট সময় পরে আর কি। তিনি বিষয়টা স্বাভাবিকভাবে কবরস্থানের দিকে যান এবং শব্দের উৎস অনুসরণ করতে করতে এগোতে থাকেন। চারদিকে প্রচুর ঝোপঝাড়, তাই ভালো দেখা যাচ্ছিল না। তিনি শব্দের কাছাকাছি যেতেই দেখলেন একজন 35 কি 40 বছর বয়স হবে এরকম একজন পুরুষ একটি কবরের সামনে বসে কাঁদছেন। তাকে দেখতে স্বাভাবিকই লাগছিল, কিন্তু তার শরীরে কাদা আর মাটিতে একদম মাখামাখি ছিল। তো তিনি তাকে গিয়েই কঠোর ভাষায় বললেন, বা স্বর অনেক কঠোর করে বললেন, এই এত রাতে আপনি এখানে ঢুকলেন কিভাবে?
এত রাত্রে এখানে প্রবেশ করার তো কোনো নিয়ম নেই, আপনি জানেন না? আপনি দ্রুত এখান থেকে বের হয়ে যান, আর যদি আসতে চান দিনের বেলা আসবেন। তো এই সুমন যিনি বা সুজন আর্মি সদস্য, তো তিনি দেখলেন তার কথায় কোনো ভ্রুক্ষেপই করে না ওই লোকটা, এক নাগারে ওই যে সুর করে কান্না সে করছেই। এটা দেখে মাথা আরো একটু গরম হয়ে যায় তার। তো সুজন ওই লোকটিকে এবার একটু ঠান্ডা করে জিজ্ঞেস করেন, আপনার নাম কি, আপনি এখানে কেন আসছেন, আর এখানেই বা আপনি কিভাবে ঢুকলেন, গেট তো বন্ধ। এবার লোকটি মাথা উপরে তোলে, তিনি দেখতে পান তার নাক এবং মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার এবার লোকটিকে দেখে একটু অস্বাভাবিক লাগে। তখন লোকটি কথা বলে ওঠে। লোকটি বলে, আমার নাম আকবর স্যার। এই যে পাশে যে ভেদভেদি বাজার রয়েছে, এই ভেদভেদি বাজারেই একটি খাবারের দোকান আছে আমার। পাহাড় ধসে আমার 2 বাচ্চা এবং তার মা মারা যায়। তো সেনা সদস্য সুজন এটা শুনেই লোকটির জন্য খুব করুণা বা মায়া অনুভূত হয় তার, এবং লোকটিকে তিনি বলেন যে আপনার নাক মুখ দিয়ে তো রক্ত বের হচ্ছে, কিভাবে হলো এটা? তখন লোকটি এটার কোনো উত্তর দেয় না। এরপর তিনি লোকটিকে বলেন, আপনি বাসায় যান, এত রাত্রে এখানে প্রবেশের নিয়ম নেই, কালকে দিনের বেলা আসবেন। লোকটি উত্তরে হা সূচক মাথা নাড়ে। তারপর এই সেনা সদস্য ওয়্যারলেসের মাধ্যমে তার সহকর্মীকে তিনি আসছেন বলে জানান, কিন্তু ইনি এটা বলেননি যে এটার মধ্যে এরকম একজন লোক ঢুকেছিল, তার সাথে কথা হচ্ছে। কারণ হচ্ছে ওয়্যারলেসের যেই কথাগুলো, এগুলো শুধু 2টা সেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আরো আশেপাশে যত সেট রয়েছে সেখানেও ওনারা শুনতে পায়। তো এর মধ্যে যে লোক ঢুকেছে এটা জানাজানি হলো তার সমস্যা হবে, এই জন্য তিনি ওয়্যারলেসে এই তথ্যটি দেননি, শুধু বলেছেন যে তিনি আসছেন। তো 7 থেকে 8 সেকেন্ড পর, এই কথা বলতে শুধু সময় লেগেছে 7 থেকে 8 সেকেন্ড, এরপর পিছনে ফিরে দেখেন যে লোকটি নেই। খুবই আশ্চর্য হন তিনি, কারণ এত দ্রুত কবরস্থান থেকে বের হওয়া কিন্তু সম্ভব নয়। আর কবরস্থানের গেটটার সামনে, যেটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে দূরে, আর গেটও বন্ধ, এটা টপকিয়ে যাবার কোনো রাস্তা নেই। খুব অবাক হন তিনি, আশ্চর্য, লোকটি গেল কোথায়? তিনি টর্চ মেরে ভালোভাবে দেখলেন আশেপাশে, কিন্তু লোকটিকে কোথাও দেখতে পেলেন না। তিনি মনে মনে একটি কনফিউশন নিয়ে আসেন এবং তার সহকর্মীকে গিয়ে ঘটনাটি বলেন। তার সহকর্মী হচ্ছে কামরুল। দিকে কামরুল বলেন যে তোমার সাথে এই ঘটনা ঘটেছে? তখন সেই সেনা সদস্য বলেন যে কেন, আরো কারোর সাথে এটা ঘটছে নাকি? তো উত্তরে কামরুল বলেন, হ্যাঁ, 2-3 জন রাতে ডিউটির সময় নাকি এরকম কান্নার আওয়াজ আগে শুনছে এখানে, এবং তারা বলা বলি করছেন আর কি, যে আচ্ছা আগে তো কখনো এরকম হয় নাই, অনেকদিন ধরে ডিউটি করছি, হঠাৎ এরকমটা কেন হচ্ছে? তো যাই হোক, এটা সুজন যিনি পরের দিন ঘুমানোর সময় একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্ন সে কবরস্থানে যে লোকটিকে দেখেছিল সেই লোকটিকে দেখে যে লোকটি মসজিদের সামনে বসে বসে কাঁদছে। তো সুজন তাকে গিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি আবার আসছেন? উত্তরে লোকটি বলে, স্যার আমার 2টা বাচ্চাকে ওরা জ্যান্ত কবর দিয়েছে, আমার 2টা বাচ্চাকে ওরা মেরে ফেলেছে। তখন সুজন জিজ্ঞেস করে যে জ্যান্ত কবর দিয়েছে মানে কি বলতে চান আপনি? উত্তর লোকটি বলে, স্যার পাহাড় ধসের পর আমার স্ত্রী ও বাচ্চা চাপা পড়ে, আমার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু বাচ্চা দুটো তখন মারা যায়নি। সবাই আমার বাচ্চা দুটোকে মারা গেছে ভেবে জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দেয়। তো এটা শুনে সুজন স্বপ্নের মধ্যে শিউরে ওঠেন এবং লোকটিকে বলেন, আপনি বেঁচে গেলেন কিভাবে? উত্তর লোকটি কিছু বলতে যাবে এমন সময় তার ঘুম ভেঙে যায়। সুজন বিছানায় কিছুক্ষণ এদিক সেদিক করে, কিন্তু তার ঘুম আসে না, বারবার অদ্ভুত স্বপ্নটি নিয়ে ভাবতে থাকে। পরের দিন এলাকার এক লোককে এই বিষয়ে তিনি জিজ্ঞেস করেন এবং জিজ্ঞেস করেন, পাশের বাজারের এক খাবারের দোকানদার আকবর কে চেনেন? উত্তরের লোকটি যা বলে তা শুনে তো সুজন একদম স্তব্ধ হয়ে যায়। লোকটি বলে, স্যার উনি তো পাহাড় ধসের দিনেই মাটি চাপা পড়ে সপরিবারে মারা গেছেন, আর সবার লাশ পাওয়া গেলেও আকবরের লাশটি পাওয়া যায়নি। সুজনের মাথায় কাজই করে না, সে ভাবতে থাকে, তাহলে আমি লোকটিকে কিভাবে দেখলাম কবরস্থানে? তার শির দ্বারা দিয়ে ভয় একটা স্রোত মনের অজান্তেই বয়ে যায়, কারণ এরকম প্যারানরমাল কিছু সে এর আগে কখনোই ফেস করেনি। এভাবে সপ্তাহখানেক কাটে। এদিকে প্রায় প্রতিদিন রাতেই কবরস্থান থেকে কান্নার শব্দটি আসে বলে
আশেপাশের যারা ডিউটি করছিল বা মানুষজন যারা ওদিক দিয়ে যায় তাদের মুখ থেকে শোনা যায়। এদিকে এই সুজন প্রায় রাতেই সেম স্বপ্ন দেখতে থাকে। তখন তিনি সিদ্ধান্ত নেন মসজিদের হুজুরকে স্বপ্নটি নিয়ে বলবেন। যেভাবে সেই কাজ, তিনি হুজুরকে পুরো ঘটনাটি বলেন এবং স্বপ্নটি নিয়েও বলেন। তো হুজুর তার সব ঘটনা শোনেন এবং তাকে কিছু পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করে দেন এবং এই বিষয়টি কিভাবে সলিউশন করা যায় তিনি সেটা দেখবেন বলে জানান। পরের দিন সুজন হুজুরের কাছে যান এবং হুজুর তাকে বলেন, তুমি যা দেখেছো আসলে তাই ঘটেছিল। আকবরের 2 বাচ্চা, একজনের বয়স 8 আর একজনের বয়স 10-এর মতো ছিল। ঘটনার দিন মাটি চাপা পড়ে একবার স্ত্রী মারা গেলেও বাচ্চা দুটো নাকি তখনও জীবিত ছিল, কিন্তু এলাকার মানুষ তাদেরকে মৃত মনে করে। আর চারদিকে এত মানুষের লাশ যে সবার জানাজা পড়াও সম্ভব হয়নি। আর কে জীবিত আছে, সবাই তো মৃত, কিন্তু এর মধ্যে কেউ জীবিত আছে কিনা সেটা আসলে এইভাবে বোঝাও এলাকাবাসীর পক্ষে সম্ভব হয়নি। ওদের আসলে কোনো দোষ নেই, আসলে তখন করার কিছু ছিল না। আকবর স্ত্রী তার 2 সন্তানকে একই কবরে কবর দেওয়া হয়। তখন সুজন হুজুরকে বলেন, হুজুর তাহলে এখন কি করা যায়? কবরস্থান থেকে প্রায় রাতে কেউ না কেউ কান্নার আওয়াজ শুনছে। উত্তরে হুজুর বলেন যে এটা একটা সলিউশন আছে, আমি অফিসারদের সাথে কথা বলে এই সলিউশনটা করব। আশা করছি যে তারা এই বিষয়টাতে সম্মতি দেবেন। তখন অফিসারদেরকে জানানো হয়, আবারও তাদের গায়েবানা জানাজা পড়া হয় এবং তাদের জন্য দোয়া করা হয়। তো অদ্ভুত ব্যাপার হলো এরপরে এই টাইপের ঘটনা আর ঘটেনি। আর আকবরের লাশটি আর পাওয়া যায়নি, চাপা পড়ে আছে মাটির নিচেই কোথাও, কারণ এত ভয়ানক পাহাড় ধস হয়েছিল সেটার কথা আর কি বা বলবো। তো যাই হোক, সবকিছু যখন স্বাভাবিক হয়ে যায় তখন এই বিষয়টিও মানুষ আস্তে আস্তে ভুলে যেতে থাকে। তবে এই বিষয়টি এখনো স্থানীয় অনেকেই জানেন বলে আমাদেরকে উল্লেখ করেছেন, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আর আসলেই পাহাড় ধস প্রায়শই আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বা পাহাড়ি এলাকাগুলোতে এই ধরনের তথ্যগুলো আমরা শুনতে পাই। এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলো ঘটে যে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তারপর ভারী বর্ষণ, বৃষ্টি, এর কারণে কিন্তু পাহাড় ধস হয়। আর পাহাড়ের যে কিনারে এই ঘরবাড়িগুলো থাকে মূলত তারাই এই পাহাড় ধসের শিকার হয়ে থাকেন এবং মর্মান্তিক পরিণতি তারা বরণ করে থাকেন। আমরা চাই না যে এই ধরনের পরিণতি আর কারোর সাথে ঘটুক। আমরা সচেতন থাকব, আমাদের পরিবেশকে রক্ষা করার বিষয়ে আমরা সচেষ্ট থাকব। দুর্ঘটনা যে কোনো জায়গায় আসতে পারে, এটা আল্লাহ প্রদত্ত, এটার উপর কারো হাত নেই, কিন্তু আমাদের দ্বারা যেন কোন দুর্ঘটনার সৃষ্টি না হয় বা দুর্ঘটনা ঘটার পরিবেশ যেন আমরা সৃষ্টি না করে দিই, সেই বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।